যোগ করব। এই চতুর্ভুজের ক্ষেত্রে এটা একটা বর্গক্ষেত্র, তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই বাহুগুলো পরপর যোগ করব, যোগ করলে পরিসীমা পাবো। এই ছবির ক্ষেত্রে এখানেও তাই, এই 1 2 3 4 5 6 ছটা বাহু যোগ করব, যোগ করলে আমরা পরিসীমা পাবো। তো প্রথম দেখি ত্রিভুজের ক্ষেত্রে 5 সেন্টিমিটার, এখানে 8 আর 8 16, তাহলে 16 এবং 5 মিলে 21 সেন্টিমিটার। তো এই প্রথম ছবির ক্ষেত্রে পরিসীমা সমান এখানে 5 সেন্টিমিটার প্লাস 8 সেন্টিমিটার, আর এটা হলো 8 5 13, 13 আর 8 21, তাহলে 21 সেন্টিমিটার। এক্ষেত্রে পরিসীমা সমান 10 12 5, 10 প্লাস 12 প্লাস 5 সেমি, 10 12 প্লাস 5 সেমি, তাহলে 10 আর 12 হয়ে গেল 22, 22 আর 5 মিলে হলো 27, তাহলে এটা হলো 27 সেন্টিমিটার বা 27 সেমি। তারপরে আছে 8 8 8 8, চারখানা 8 আছে, তাহলে আমরা পরিসীমা বের করার ক্ষেত্রে 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 করতে পারি, বা 8 4 ইন্টু 8 করতে পারি, তাহলে এর পরিসীমা দুই রকমভাবে বের করা যাবে। পরিসীমা সমান 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 সেমি, তাহলে এটা হলো 8 আর 16, 16 আর 8 24, 24 আর 8 32, 32 সেন্টিমিটার। আমরা এভাবে লিখতে পারি, বা পরিসীমা এভাবেও লিখতে পারি, পরিসীমা সমান 4 ইন্টু 8 সেন্টিমিটার, 4 8 32 সেন্টিমিটার, তাহলে উত্তর একই আসবে, কিন্তু পদ্ধতি দুই রকমের। আর এটা যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু, অর্থাৎ পরিসীমার ক্ষেত্রে 4 ইন্টু 8 সেন্টিমিটার লিখলে এখানে 32 সেন্টিমিটার আসবে, আলাদা করে যোগ করলেও 32 সেন্টিমিটার আসবে। এই চিত্রটার ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য 1 2 3 4 5 6 এই 6টা বাহুর যোগফল করতে হবে। পরিসীমা সমান 4 প্লাস 4 প্লাস 10 প্লাস 4 4 প্লাস এখানে 10, তো 4 আর 4 8, 8 আর 4 এই 8 আর 10 হলো 18, 18 আর 4 22, 22 আর 4 26, 26 এবং এদিকে আছে 10, তাহলে এটা হলো 36 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আছে একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো পরপর সমান, অর্থাৎ এটা একটা বর্গ আয়তক্ষেত্র, তো এর পরিসীমা হলো সমান 10 20 10 20 10, তাহলে 20 প্লাস 10 প্লাস 20 প্লাস 10 সেন্টিমিটার সমান 20 আর 20 40, 10 আর 10 20, তাহলে বা এখানে 20 আর 10 30, 20 আর 10 30, 30 30 60, তাহলে এটা 60 সেন্টিমিটার হবে। বা আমরা এর পরিসীমা অন্যভাবে বের করতে পারি, এর পরিসীমা এই পর্যন্ত করলে অঙ্কটা কমপ্লিট। এবার যদি আমি এখানে তোমরা আরও দেখতে চাও, তাহলে পরিসীমা সমান আমি লিখতে পারি, এখানে দুটো 20 সেন্টিমিটার আছে, দুটো 10 সেন্টিমিটার আছে, তাহলে 2 ইন্টু 20 যোগ 10, তাহলে 10 10 দুইবার আছে, তাহলে 2 ইন্টু দিলাম, 20 দুইবার আছে, সেই জন্য 2 ইন্টু 10, 20 প্লাস 10 সেন্টিমিটার সমান 2 ইন্টু এখানে হয়ে গেল 30 সেমি সমান 60 সেমি। তাহলে যে কোনো একটা পদ্ধতি করলেই চলবে, এখানে 60 সেমি, যে কোনো একটা পদ্ধতি করলেই চলে, এই পদ্ধতিতে করলেও চলবে, আবার এই পদ্ধতি করলেও চলবে। এই প্রসঙ্গে বলবো, এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার এই ছবিতে আসি, এখানে পরিসীমা সমান 8 3 3 8 6, 8 প্লাস 3
প্লাস 3 8 3 3 8 6 সেমি সমান 3 আর 3 6 6 আর 8 14 3 আর 3 6 6 আর 8 14 14 আর এখানে 8 আছে তাহলে 22 হলো 22 এবং এখানে 6 তাহলে 28 সেমি। এরপরে 2 দাগে দেখো এখানে আছে নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি, প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘর 1 বর্গ সেমি। তাহলে এই যে ঘরগুলো ছোট ছোট ঘরগুলো এদেরকে বর্গঘর বলছে, তার কারণ হলো এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান বা এর লম্বা যত চওড়া তত, অর্থাৎ এর প্রত্যেকটা এই যে ধার বা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, সেই জন্য এই ঘরগুলোকে বলা হচ্ছে বর্গঘর। বর্গঘর অর্থাৎ এগুলো যেন বর্গক্ষেত্র, তাই এদের নাম বর্গঘর। তাহলে প্রথম এই ছবিটা দেখি, এখানে এর ক্ষেত্রফল কত জায়গা জুড়ে আছে সেই জায়গা বের করতে হবে, আর সেটা আমরা বলবো ক্ষেত্রফল। তাহলে এই যে ছবি তার ক্ষেত্রফল হিসাব করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে এখানে 50খানা বর্গঘর আছে, তাহলে এর ক্ষেত্রফল 50 বর্গ সেমি। তাহলে এখানে 50খানা ঘর আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে 50 বর্গ সেমি। আচ্ছা, এগুলো খাতায় পরে করছি, আমরা আগে ঘরগুলো গুনে নিই। এটার এখন এর এর কতটা জায়গা জুড়ে আছে এর ক্ষেত্রফল বের করব। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য 1 2 3 4 5 6 7 8 9 এই 3খানা আছে, তাহলে 3 নং 27 হলো, 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, এটা আছে 42খানা বর্গঘর, তাহলে 42 বর্গ সেমি। এরপরে এটা 1 2 3 4 5 6 7 8 9, এই 9 একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 নং 36, আর মাঝখানে আছে 37 38 39 40 41 42 43 44 45, এখানে আছে 45টা বর্গঘর, তাহলে এটা হবে 45 বর্গ সেমি। এখানে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, এই খাঁজের মধ্যে 9টা আছে, এই খাঁজের মধ্যে 9টা আছে, এই লাইনটা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 3 লাইন, তাহলে 3 11 33, এখানে 9টা আছে, 33 আর 9 হলো 34 35 36 37 38 39 40 41 42, আর এদিকে 9 43 44 45 46 47 48 49 50 51, তাহলে এখানে আছে 51 বর্গ সেমি হবে। আর এই ছবিটা দেখো, এখানে আগে লম্বা সারিটা গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 3 লাইন আছে, 3 12 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, তাহলে এটা হচ্ছে 48 বর্গ সেমি। আর এবার এটা কিন্তু এই সমস্তগুলো ছিল, এগুলো কিন্তু সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ছিল, কিন্তু এটা আবার সরল রেখা নয়, বক্ররেখা আছে, সেই জন্য কি হয়েছে এখানে এই ঘরটা পুরো আছে বাট এই ঘরটা পুরো নেই, এর খানিকটা অংশ আছে। তাহলে আমরা যে ঘরগুলো সম্পূর্ণ আছে সেই ঘরগুলো গুনে নেব, তারপরে যে ঘরগুলো কিছু কিছু অংশ আছে সেই ঘরগুলো গুনব। তাহলে সম্পূর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, এদিকে 8 এদিকে 8, 8 আর 16 হয়ে গেল। এবার সাইডে এগুলো গুনবো, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, তাহলে এখানে 36টা ঘর আছে, কিন্তু কিছু কিছু ঘর আছে সেটা সম্পূর্ণ নেই, তাহলে এটা 36 বর্গ সেমি লিখবো, এখানে লিখবো প্রায়, এটা প্রায় লিখতে হবে। তো এগুলো আমি এবার খাতায় করছি। তো খাতায় 2 প্রথমে দেখি 2 তাহলে 2 ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান, ওখানে আছে 50 বর্গ সেমি, 2 বি ক্ষেত্রফল
2 বি ক্ষেত্রফল সমান 2 বিতে আছে 45 বর্গ সেমি, 2 সিতে আছে 2 সি অর্থাৎ এই ছবিটা 48, ক্ষেত্রফল সমান 48 বর্গ সেমি। এরপরে 2 ডি আছে এই ছবিটা 42, আর 2 ইতে আছে 51, ক্ষেত্রফল সমান 42 বর্গ সেমি। 2 ই ক্ষেত্রফল সমান 51 বর্গ সেমি। 2 এফ 2 এফে এই ছবিটা আছে, এখানে ডিম্বাকার ছবি, এটা 36 বর্গ সেমি প্রায়। বর্গ সেমি এখানে প্রায় লিখতে হবে। এরপরে 3 দাগে আছে দেখো, নিজেরা ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর ও 62 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। তাহলে 3 দাগে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 25 বর্গ ঘর, তারপরে 40 বর্গ ঘর, আর আছে 62 বর্গ ঘর। তাহলে এই বর্গঘর অর্থাৎ এমন চিত্র আঁকার জন্য 25কে আমরা নামটা করে ভাঙবো, দুভাগে ভাঙবো, উৎপাদকে ভাঙবো। আমরা জানি 5 5 25 হয়। আচ্ছা, এখানে 40 আছে, 40, তাহলে এখানে কি হবে, এখানে 5 5 25 অর্থাৎ এটা হবে 5 ঘর ইন্টু 5 ঘর, অর্থাৎ 5টা করে ঘর নিতে হবে। সেটা এখানে দেখিয়ে দিই, আমার কাছে এটা নেই, গ্রাফ পেজ নেই, সুতরাং আমি এখানে দেখাবো যে 1 1 2 3 4 5, আর নিচের দিকে 5, 1 1 2 3 4 5। অর্থাৎ আমরা যদি এমন ছবি আঁকি, এই ছবিটা দেখো, এই ছবিটাই মোট 25খানা ঘর আমরা পাচ্ছি। এর এই লম্বায় 25 আর আড়ে 25, এই লম্বায় 5 এবং আড়ে 5, 5 5 25, 5 5 10, 5 15, 5 20, 5 25। তাহলে আমরা আগে 25কে উৎপাদকে ভেঙে নেব, তারপরে যে চিত্রটা আমরা আঁকবো যাতে এই লম্বার দিকে 5খানা ঘর থাকে এবং চওড়ার দিকে আর 5খানা ঘর থাকে। এরপরে আছে 40। তো 40টাকে বিভিন্ন উপায়ে করা যায়। আমরা যদি করি 8 × 5 অর্থাৎ 8 ঘর, এবং এভাবে লেখা যায় 8 ঘর ইন্টু 5 ঘর, এভাবে করা যায়। 8 ঘর আর 5 ঘর করা যায়। বা যদি 4 10কে 40 অর্থাৎ 10 ঘর এবং 4 ঘর, সেক্ষেত্রে 10 ঘর ইন্টু 4 ঘর, এভাবেও হয়। আর যেটা 62 ঘর, 62কে আমরা ভাঙতে পারি 31 × 2, তাহলে হলো 31 ঘর ইন্টু 2 ঘর, অর্থাৎ এটা এই 31। আচ্ছা, এটা আগে বলে নিই, যেটা 40, 5 8টা 40, অর্থাৎ এখানে লম্বার দিকে 8খানা ঘর নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ঘরগুলো নিলাম লম্বার দিকে, আর চওড়ার দিকে 5খানা। 1, আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 8, তো এখান থেকে শুরু হলো 1 2 3 4 5 6 7, এইখান থেকে। তাহলে চওড়ার দিকে 5 ঘর, 1 2 3 4 5। যদি এই ছবিটা আঁকি, এটাও কিন্তু
40 বর্গ ঘর হলো, কেন কি এটা এইদিকে 8খানা ঘর আছে, এইদিকে 5খানা ঘর আছে। বা যদি এইদিকে 10খানা ঘর নিই তখন নিচের দিকে 4খানা ঘর নিতে হবে, 1 2 3 4, এইভাবেও কিন্তু ছবিটা আঁকা যাবে। তাহলে আমরা 8 এবং 5 নিয়ে করতে পারি, বা 10 এবং 4 ঘর নিয়ে করতে পারি। আর এখানে আছে 31 × 2, তাহলে ঘরটা এরকমভাবে হবে যে এইদিকে 31টা ভাগে ভাগ থাকবে আর নিচের দিকে 2টা ভাগে ভাগ থাকবে, অতএব এটা অনেকটা এরকম লম্বাটে হবে। এটা 10টা ভাগে ভাগ, যাই হোক এখানে ভাগ করে দেখাচ্ছি না, গ্রাফ পেজ থাকলে আরও ভালো হতো। তো যাই হোক এখান থেকে যদি দেখাই, এখান থেকে দেখানো যাবে, এই ছক থেকে দেখায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, অর্থাৎ এই পর্যন্ত এই দুটো ঘর নিলাম। আর এই তাহলে লম্বাই 31টা ঘর আর চওড়ার দিকে দুটো ঘর, এই হয়ে গেল কিন্তু 62 বর্গ ঘর, অর্থাৎ এই এরিয়াটা এখানে গুনে দেখব 62খানা বর্গ ঘর আছে। এরপরে 4এর দাগ, চার দাগে আছে নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলোর একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। ধরি একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 বর্গ সেমি। তাহলে এখানে দেখতে হবে যে কটা করে ঘর আছে। এই যে ছবিটা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25খানা ঘর আছে। এর লম্বাই 5টা, চওড়াই 5টা, তাহলে হলো 5 5 25। তাহলে যেটা এ, এখানে 25টা ঘর আছে। এখানে দেখি এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এদিকে 8টা, এদিক বরাবর 8টা, তাহলে 8 আর 16, এবার গুনতে গুনতে দেখব 8টা 64খানা ঘর এখানে আছে। এবার যদি এই ছবিটা দেখি সি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এদিক বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আর 11, 11 11 121, তাহলে এখানে 121টা ঘর পাবো। এই ছবিতে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 9 81, তাহলে 9 × 9 সমান 81, এটা হবে 21, মানে 11 × 11, আর এটা হলো 64, অর্থাৎ 8 × 8 করে 64 পেলাম। আর এটা 25, 5 × 5, তাহলে কি পেলাম? তাহলে 4 দাগে পেলাম যে এখানে লেখা আছে নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলোর একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল সমান 5 × 5, এটা হবে বর্গ সেমি, সমান 25 বর্গ সেমি। তাহলে কি হলো, এখানে বাহুগুলো গুণ করলাম, বাহু দৈর্ঘ্য গুণ করলাম। তারপরে বি, এখানে আছে ক্ষেত্রফল সমান 8 × 8 বর্গ সেমি, সমান 64 বর্গ সেমি। সিতে আছে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান 11 × 11 বর্গ সেমি, সমান 121 বর্গ সেমি। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কিন্তু এই 5 সেন্টিমিটার। এখানে লিখব কি বাহু সমান 5 সেমি। এই যে ক্ষেত্রফল 8টা 64 পেলাম, এখানে তাই বাহু সমান 8 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার করে। সি নাম্বার ছবিতে একটা বাহু 11 সেন্টিমিটার করে, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 11 সেমি। বাহুর দৈর্ঘ্য মেনশন করতে হবে কারণ প্রশ্নে তাই বলা আছে।
আর শেষ যে ছবিটা আছে এটা, তো এটা আমি গুণে আগে দেখালাম যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার করে, তাহলে ক্ষেত্রফল হবে 9 × 9 বর্গ সেমি সমান 81 বর্গ সেমি, আর বাহুর দৈর্ঘ্য হবে 9 সেমি। এরপরে 5 দাগ আছে বর্গমূল নির্ণয় করি। এই সংখ্যা কিছু দেওয়া আছে, এদের বর্গমূল নির্ণয় করতে হবে। পাঁচের এতে আছে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল, তাহলে এর বর্গমূল লিখলাম, সমান চিহ্ন দিলাম, এটা বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে 5 স্কোয়ার ইন্টু এটা 8 স্কোয়ার। এখন তাহলে কি হলো, তাহলে এটা 5-এর স্কোয়ার তার বর্গমূল, 8-এর স্কোয়ার তার বর্গমূল, তাহলে 5-এর স্কোয়ার তার বর্গমূল করলে এটা হলো 5, 8-এর স্কোয়ার তার বর্গমূল করলে এটা হলো 8, তাহলে উত্তর আসবে 5 × 8 = 40। এখানে গুণ চিহ্ন আছে তাই এইভাবে করলাম, যদি এটা এরকম থাকতো 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তখন কিন্তু আমরা এটাকে 5 + 8 লিখতে পারতাম না, গুণ চিহ্ন আছে তাই কিন্তু এটা লিখতে পারলাম, এটা মাথায় রাখতে হবে। এরপরে 5-এর বি, এখানে আছে 4 2 2 5 এর বর্গমূল, এর বর্গমূল সমান √4 2 2 5, তাহলে কি করব, তাহলে এই 4 2 2 5 এর বর্গমূল করব, এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, তার জন্য জোড় বাঁধতে হয়, এদিকে জোড় বাঁধলাম 25, এখানে হলো 42, তো তাহলে 42, এখানে 3 3 কি 9 হবে না, 4 4 16 হলো না, 5 5 25, 6 6 36, 7 7 49, 42 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 6 দেবো, এখানে 6 দেবো, 6 6 36, যেটা 42 এর চেয়ে ছোট সংখ্যা, 7 দিলে 7 7 49 হয়ে যেত, 42 থেকে বেশি হয়ে যেত, তাহলে 7 দেবো না, 6 দেবো, 6 আর 6 দিলে 12 হয়, হাতে 1, 1 আর 3 4 হয়ে গেল, 4 আর 0 দিলে 4, 0 লিখবো না। এরপরে কি হবে, এখান থেকে এক জোড়া সংখ্যা নামাবো, অর্থাৎ 2 5 25 নামালাম, 6-এর ডবল এখানে বসাবো, 6 2 12। এখন কোনো সংখ্যা এখানে এবং এখানে দুই জায়গাতেই বসাবো, আর এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে গুণ করব, তাহলে যদি এখানে 5 বসাই, 5 এই কারণে বসালাম ডান দিকে 5 আছে, তাহলে 125 হলো, তার সাথে এই 5 গুণ 125, তার সাথে 5 গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 2 10 2 12, 12 2 হাতে 1, 5 1 5 1 6, তাহলে এটা পেলাম 625, তাহলে বর্গমূল সমান 65, তাহলে এটা হলো 65। এরপরে 5-এর সি, 5-এর সিতে আছে 10609 এর বর্গমূল, এর বর্গমূল সমান √100609। এখন 10609 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, 10609 জোড় বাঁধছি 09 06, এখানে আছে 1, তাহলে 1 দিয়ে দেবো, 1 1 1, তাহলে 1 দিয়ে যদি দিই তাহলে বিয়োগ হয়ে 0 হচ্ছে, তারপর নামাচ্ছি 06, আর 8 ডবল এখানে 2 বসালাম। এখন যদি আমি এখানে 1 দিয়েও দিই, এখানে 21 হচ্ছে, 6-এর চেয়ে 21 বড়, তাহলে এই পরের সংখ্যাটা নামাবো, তার জন্য আমাকে এখানে 0 নিতে হবে, এখানে 0 নিতে হবে, নিয়ে পরের সংখ্যাটা নামাতে হবে। এরপরে এখানে কোনো সংখ্যা বসাবো, যার সাথে এখানে সংখ্যা বসাবো, এই সংখ্যায় 3টে সংখ্যা গুণ করে যেন 609 হয়, তাহলে এখানে যদি 3 বসাই, এখানে যদি 3 বসাই, আমার যদি 3 দিকে 9 হয়, ডান দিকে যাতে 9 আসে তাই 3 দিয়েছি, বা 7 দিলেও হতো, কিন্তু 7 দিলে 609 এর চেয়ে বেশি হয়ে যেত, কারণ 7 7 49, 9 আসতো, 7 দিয়ে দেবো না, তাহলে 3 দিয়ে দিলাম, 3 থেকে 9, 3 0 0, 3 2 6, তাহলে বর্গমূল হলো 103, 103।
5-এর ডি আছে 10821 এর বর্গমূল সমান স্কোয়ার রুট অফ 108241। তাহলে এটাও ভাগ পদ্ধতিতে বর্গমূল করব 108241। জোড় বাঁধলে 41, 82 এখানে 10, তাহলে 3 দিয়ে যদি দিই 3 তিরিক্ষে 9, বিয়োগ করে 1 হলো 8, 2 নামালাম, 3-এর দ্বিগুণ এখানে বসালাম, 3-এর দ্বিগুণ 6। এখন যদি এখানে 1 দিই 61 কে 61, এখানে 182 আছে, 2 দিলে 62, 60-এর ডবল 120, তো 62 ডবল হবে 124, তাহলে তার চেয়ে এটা বড় আছে, তাহলে 3 দিয়ে দিলে 3 6 18, 180, 3 তিরিক্ষে 9, 180 আর 9 189, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 দেব। 2 দিলে 2 এই 62 এবং 2 গুণ করতে হবে, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তাহলে এটা হবে 124। 4 আর 8 দিলে 12 হয়, হাতে 1, 1 আর 2 হলো 3, এখন 3 আর 5 দিলে 8 হয়, এবার 4 1 নামাতে হবে, 4 1 নামালাম, 32-এর দ্বিগুণ এখানে বসাবো, 32-এর দ্বিগুণ আমরা জানি 64 হয়। এখন আমাকে আনতে হবে 5 8 4 1, ডান দিকে 1 আছে, তাহলে আমরা জানি কেবল 1 দিলে, তবে যদি 1 দিই তাহলে গুণ করে এখানে 1 হবে, কিন্তু বাকিগুলো 5841 আসবে না, তাহলে এখানে যদি 9 দিই, 9 9 81, এখানে 1 আসতে পারে, তাহলে 4 6 9, তাকে 9 দিয়ে গুণ করছি, 9 9 81 1, হাতে 8, 4 9 36, 37 38 39 40 41 42 43 44, এখানে 44-এর 4, হাতে 4, 6 9 54 আর 4 58, তাহলে এটা হলো 5841। তাহলে এখানে বর্গমূল 3 2 9, তাহলে এখানে লিখতে হবে 3 2 9। এরপরে 5-এর ই, 5-এর ই আছে 18664। এখানে বলে রাখি, এই যে বর্গমূল করলাম ভাগ পদ্ধতিতে, এটা কিন্তু রাফে করলাম না, এটা মূল অঙ্কের সাথে পাশে করে রাখতে হবে। তাহলে 18664 এর বর্গমূল, এর বর্গমূল সমান রুট 18664। তো এখানে 18664 এর বর্গমূল করতে হবে, জোড় বাঁধছি এইভাবে, তাহলে এখানে 18 পেলাম। এখন 4 4 16, 18-র চেয়ে একটু কম, 5 দিলে 5 5 25, 18-র চেয়ে বেশি হতো, তাহলে 4 দিয়ে দিলাম, 8 6 আর 2 দিলে 8 হয়, এবার 66 নামালাম, 4-এর ডবল 8, এখানে 8 দিলাম, তো 1 দিয়ে দিলে 81, এর চেয়ে অনেক কম, 2 দিয়ে দিলে 164, এর চেয়ে কম, 3 দিয়ে দিলে 3 8 24, 3 দিয়ে দিয়ে এদিকে 3 দিয়ে হতে পারে, 3 দিয়ে দিলে এই যে 83-কে 3 দিয়ে গুণ, 3 তিরিক্ষে 9, 3 8 24, 2 4 9, আর যদি 4 দিয়ে দিতাম তাহলে হতো 4 4 16 6, হাতে 1, 4 32 1 33, 3 3 6 অনেক বেশি হয়ে যেত, তাহলে 3 দিয়ে দেওয়াই বেস্ট, 3 দিয়ে দিলে হবে 2 4 9, 2 4 9, 9 আর 7 দিলে 16 হয়, হাতে 1, 1 আর 4 5, 5 আর 1 দিলে 16, আর এখানে 0, তাহলে এবার 2 4 নামাচ্ছি, আর 48-এর ডবল আমরা জানি 96, তাহলে এখানে 96 দিলাম। এবার যদি 1 দিয়ে দিই তাহলে এখানে ওকে 4 আনতে হবে, তাহলে 2 দিয়ে দেওয়া যেতে পারে, আর 8 দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে 2 দিয়ে দেখি কত হচ্ছে, কারণ 2 দিলে 2 দুগুণে 4 হয়, আর যদি 8 দিই 8 8 64 4 হয়, তো এখানে 2 দিয়ে দিলাম, 962-কে 2 দিয়ে গুণ করে দেখি কত আসছে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 9 দুগুণে 18 আর 1, 9 দুগুণ 18 1 19, এখানে ছিল 43, 43-এর ডবল এটা হলো 86, এবার ঠিক আছে, এটা 86 হবে, 2 দিয়ে দিলে এটা 86 8, তাহলে 8 দুগুণে 16 আর 1 17, তাহলে হচ্ছে 1 7 2 4, তাহলে এটা হলো বর্গমূল 432।
সমান 432। এরপরে 5-এর এফ, 5-এর এফে আছে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এর বর্গমূল। এর বর্গমূল সমান √24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এখানে মনে হতে পারে যে 24 স্কোয়ারের বর্গমূল 24 প্লাস 10 স্কোয়ার এর বর্গমূল 10, তাহলে এটা সমান হয়ে গেল 34। এটা কিন্তু লেখা যাবে না, কারণ এখানে গুণ চিহ্ন থাকলে আমরা এভাবে লিখতাম, এখানে গুণ চিহ্ন দিতাম, সেক্ষেত্রে হতো যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে এটা কিন্তু এভাবে হবে না। এখানে কি করতে হবে, 24 স্কোয়ার অর্থাৎ 24 আর 24 গুণ করতে হবে। 24 আর 24 যদি গুণ করি, 4 4 16 6 হাতে 1, 4 2 8 1 9, 4 2 8 8, 2 4, তাহলে এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 5, তাহলে 576 প্লাস এখানে 10 10কে 100, তাহলে 576 আর 100 676 হয়ে গেল। তাহলে 676 এর বর্গমূল করতে হবে। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা যায়। তো এখানে 6 থাকছে, 2 2 4, 2 7 6 নামছে, 2 এর দ্বিগুণ 4 বসালাম, তাহলে 4 4 16, 6 ছক 36 এর 6 হাতে 3, 4 ছক 24 আর 3 27, তাহলে পাচ্ছি 26। তাহলে এটা সমান বর্গমূল হলো 26। ছয় দাগে আছে 300 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট। তাহলে বড় আমাকে একটা দেখতে হবে এবং ছোট ও একটা দেখতে হবে। তাহলে 6 দাগ 3000, তাহলে 3000 এর বর্গমূল প্রথমে করতে হবে বা বর্গমূল করার চেষ্টা করতে হবে। বর্গমূল করলে √3000, তাহলে এখানে জোড় বাঁধছি, তাহলে 30, এটা হলো 5 5 25, বিয়োগ করলে 5 আর 5 দিলে 10 হয়, হাতে 1 3, 3 আর 0 দিলে 3 বসাবো না, দুটো শূন্য নেমে যাচ্ছে, এখানে 5 আছে, তাহলে এখানে 10 বসালাম। তো যদি 1 দিয়ে দেওয়া হয় 101, 2 দিয়ে দিলে 204, 3 দিয়ে দিলে 309, 4 দিয়ে দিলে 416, 5 দিয়ে দিলে 525, তাহলে 4 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলে 4 দিয়ে 404কে গুণ করলে এটা হবে 416, 4 4 16 6 হাতে 1, 4 0 0 1, 4 1 4, তাহলে এটা হলো 4 1 6, 6 আর 4 দিলে 10 হয়, হাতে 1 2, 2 আর 8 দিলে 10, হাতে 1, 4 আর 1 5, 5 আর 0 দিলে 5, তাহলে এটা এই হলো। তাহলে এখানে পেলাম 54। এখন যদি এ দাগ যেটা আছে 3000 এর চেয়ে বড়, তাহলে দুটো 54 গুণ করলে 3000 থেকে ছোট হবে, কারণ বর্গমূলে এখন শেষ হয়নি, এখানে অবশিষ্ট কিছু আছে। তাহলে 3000 থেকে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা সমান এই 54 আছে, 54 এর পরের যে পূর্ণ সংখ্যাটা আছে, পরের সংখ্যার বা পূর্ণ সংখ্যার পরের পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে কি পরের সংখ্যাটা হলো 55, তার স্কোয়ার করতে হবে। তো এখানে দুখানা 55 গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, একই রকমভাবে 5 দিয়ে গুণ করলে 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, এখানে হলো 5, এখানে 7 5 12 2, হাতে 1, 7 আর 2 9, 10 এর 0, এখানে 3, তাহলে এটা হলো সমান 3025, 3025 হলো। আর 3000 চেয়ে ছোট যদি আমাদের বের করতে হয়, তাহলে 54, দুটো 54 গুণ করে যে সংখ্যাটা হবে সেটা হবে 3000 চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এটা বি দাগ। 3000
এর ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান 54 ইন্টু 54, তাহলে 54 দুটো গুণ করতে হবে। 4 4 16 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 5 দিয়ে 4 5 20 শূন্য হাতে 2, 5 5 25 আর 2 27, এটা হলো 6, এখানে হলো 1, এটা 9, এখানে 2, তাহলে সমান 2 9 1 6। তাহলে দুটো পূর্ণবর্গ সংখ্যা আমরা পেলাম। এরপরে 7এর দাগ বলছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে লিখি। তাহলে এর থেকে বিয়োগ করতে হচ্ছে তবে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি, তাহলে এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা আমাকে বের করতে হবে প্রথম, তারপরে এর থেকে সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে আমাকে এর বর্গমূল করার চেষ্টা করতে হবে। 9 5 4 5 এর বর্গমূল করে পাই। তাহলে 9 5 4 5 বর্গমূল চিহ্ন দিলাম, এখানে জোড় বাঁধলাম 45, তাহলে 95 আছে। আমরা জানি 9 নং 81, 1 আর 4 দিলে 8, 1 4 দিলে 5 হয়, 8 আর 1 দিলে 9 হয়। এরপরে এই 4 5 নামালাম, 9 এর ডবল 18, 18 বসিয়েছি, তাহলে আমাকে এখানে আছে 1445, এখানে আছে, যদি 1 দিয়ে দিই তাহলে 181, 2 দিয়ে দিলে এটা প্রায় 200-র কাছাকাছি, তাহলে 2 দিয়ে 200 400, 3 দিয়ে দিলে 200-র কাছাকাছি বলে মোটামুটি 600, 4 দিয়ে দিলে 800, 5 দিয়ে দিলে 1000, 6 দিয়ে দিলে 1200, তাহলে 6 দিয়ে দিলে প্রায় 1200, 7 দিয়ে দিলে 1400, 8 দিয়ে দিলে, তাহলে 7 আর 8 এরকম কিছু হতে পারে। তাহলে এখানে 7 দিয়ে প্রথম দেখি কত আসছে, 1 8, এখানে যদি 7 দিই 1 8 7, তাকে 7 দিয়ে গুণ, 7 7 49, 9 হাতে 4, 7 8 56 আর 4 58, 58 আর 8 হাতে 5, 7 কে 7 আর 5 12, এটা আসছে। আর যদি 8 দিয়ে দিই, এখানে 8 হবে, এখানে 8 হবে, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 ছিল হাতে 65 66 67 68 69 70 এর 0 হাতে 7, 8 1 8, 8 আর 7 15, তাহলে 8 দিয়ে দিলে 1504 হচ্ছে, এর চেয়ে বেশি, 7 দিয়ে দিলে 1289 হচ্ছে, এর চেয়ে কম, তাহলে এখানে 7 দিয়ে দেব, 7 দিয়ে দিলে 1289, 9 আর 6 দিলে 15 হাতে 1, 9 9 আর 5 দিলে 14 হাতে 1, 3 3 আর 1 দিলে 4 হয়, তাহলে আমরা পেলাম 97। তাহলে এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা, এর চেয়ে ছোট ও নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 97 ইন্টু 97, তাহলে দুখানা 97 পরপর গুণ করতে হবে, 7 7 49 এর 9 হাতে 4, 7 নং 63, 64 65 66 67, 7 নং 63, 3 হাতে 6, 9 নং 81, 82 83 84 85 86 87, এটা হলো 9 10 এর 0 হাতে 1, 14 4 হাতে 1 9, তাহলে এটা পেলাম 9 4 0 9, এটা হচ্ছে এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এর চেয়ে ছোট। তাহলে 95 45 এর থেকে এই 94 0 9 এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো 95 45 আর 9 4 0 9, 9 আর 6 দিলে 15 হাতে 1, 1 হয়ে গেল, 1 আর 3 দিলে 4, আর এখানে 1 আর 4 আর 1 দিলে 5, তাহলে এটা হবে 136। তাহলে কি হলো, তাহলে অতএব
9545 থেকে 9545 থেকে এখানে আছে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে, তাহলে 136 বিয়োগ করলে বিয়োগ করলে 136 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 8 দাগ আছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে 5050 আছে, এর সাথে সংখ্যা যোগ করতে হবে তবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা তাহলে ছোট, তাহলে আমি প্রথমে এর বর্গমূল করে দেখে নেব বর্গমূল কত আসে পূর্ণ সংখ্যায়। সেই পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটা বর্গ করলে আমরা কিন্তু সেই পূর্ণ সংখ্যাটা পেয়ে যাব। পূর্ণবর্গ সংখ্যাটা পাবো, তার থেকে এটা বিয়োগ করতে হবে। তো চলো আমরা এটা করতে করতে বুঝে নিই। এটা হলো 8। তো এখানে 5050 আছে, তাহলে 5050 এর বর্গমূল, সমান √5050। তাহলে এটা সমান কি আসে দেখি, জোড় বাঁধলে 50, এখানে 50 থাকছে, তাহলে 7 দিয়ে দিলে 7 সাথে 49 বিয়োগ করে 1, 50 নামালাম, তাহলে এরপর 7-এর ডবল অর্থাৎ এখানে দিলাম 14, এবার 1 দিয়ে দিলে 141 আর 1 গুণ, তাহলে 141 হলো। তো এখানে 1 আর 9 দিলে 10 হয়, 9। তো এখানে পেয়েছি কত, 71। তাহলে 71 দুটো 71 গুণ করলে যে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা এই 5050-এর চেয়ে ছোট। আর এর 71-এর পরের সংখ্যাটা যদি আমি বর্গ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, সেটা এই 5050 এর চেয়ে বড়। তাহলে আমাকে 5050 এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা পেতে হবে। তাহলে 5050 এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হবে 71 এর পরের পূর্ণ সংখ্যার বর্গ, এর পরের পূর্ণ সংখ্যাটির বর্গ। তাহলে সেটা কি হবে, 71-এর পরের পূর্ণ সংখ্যাটা হলো 72, তার স্কোয়ার। তো দুটো 72 আমরা উপর নিচে লিখে গুণ করব। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 সাথে 49 আর 1 50, 4 8 1 5। তাহলে এটা হলো সমান 5 1 8 4। তো এখন কি করতে হবে, এই 5 1 8 4 থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 5 1 8 4 ও 5050 এর বিয়োগফল সমান 5184 মাইনাস 5050। তো এখানে 5184 তার থেকে বিয়োগ করতে হবে 5050, এটা হলো 4, এটা হলো 3, এখানে 1, সমান 134। তো এখানে প্রশ্ন ছিল যে 5050 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি লিখব অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যাটি হলো 134। এরপরে 9 দাগ। 9 দাগে আছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে এখানে যতগুলি সারি ততগুলি করে পেয়ারা গাছ। তো এটা অর্থাৎ পূর্ণ বর্গাকারে সাজানো গাছগুলোকে। তো যখন পূর্ণ বর্গাকারে সাজানো তখন এই সংখ্যাটা বর্গমূল করলে এক সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে সেটা বের করতে পারবো, বা পেয়ারা গাছের কটা সারি আছে সেটাও বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে 1764 এর বর্গমূল করা। তো 1764 এর বর্গমূল সমান 1764। এখন জোড় বাঁধলে এখানে 17 আসছে, তাহলে 4 4 16, বিয়োগ করলে 1, এরপরে 6 4 নামাবো, 8-এর দ্বিগুণ, এখানে এই 4-এর দ্বিগুণ এখানে 8 বসাবো। এখন এখানে 4 আনতে হবে, তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 হয় আমরা জানি, 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, অর্থাৎ এই 82-র সাথে 2 গুণ হলো, 2 দুগুণে 4 8 দুগুণে 16 অর্থাৎ 164। তাহলে এখানে বর্গমূল 42। তাহলে বর্গমূল সমান 42। তাহলে এখানে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। অতএব প্রতি সারিতে 42টি করে পেয়ারা গাছ আছে। এরপর 10 থেকে আছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি ঘর আছে, এর মানে হলো বর্গাকারে সাজানো আছে। তাহলে এই সংখ্যাটি একটু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1225 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এর যদি বর্গমূল করা হয় তাহলে প্রতি সারিতে কতগুলি করে শিশি আছে সেটা পাওয়া যাবে, আর কতগুলি সারি আছে বা এখানে বাক্সে কতগুলি সারি আছে সেটাও হিসাব করে পাওয়া যাবে। তো এখানে মোট শিশির সংখ্যা 1225। তো 1225 একটি পূর্ণবর্গ সংখ্যা। এর বর্গমূল করে পাই তাহলে √1,2,2,5 জোড় বাঁধলে 25 আর এখানে 12, তাহলে 12 হলে 3 3 9, এখানে হলো 3, 2 5 নামালাম, 3-এর ডবল 6 এখানে বসালাম। যদি 5 দিই তাহলে হলো 65, তার সাথে 5 গুণ, আর 5 দিলাম সেটা বুঝলাম এখানে 5 রয়েছে তাই। তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 30 আর 2 হলো 32, তাহলে 325 হবে। তাহলে বর্গমূল হলো এই 35। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান 35। সুতরাং বাক্সে 35টি সারি আছে। এরপরে 11 দাগে আছে 3টি ধনাত্মক, দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল
এখানে 32, সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে দেখি। তাহলে এখানে তিনটি সংখ্যা বলা আছে, তো সংখ্যাটা এক্স ওয়াই জেড ধরে করা যায় বা এবিসি ধরে করা যায় বা কিছু না ধরেও করা যায়। তাহলে বুঝে নেওয়ার জন্য আমরা এবিসি দিয়ে লিখব, প্রথম সংখ্যা এ, পরের সংখ্যা বি এবং তারপরের সংখ্যা যদি সি হয়, তাহলে প্রথমে এ ইন্টু বি এর মান দেওয়া আছে, এ ইন্টু বি এর মান দেওয়া আছে 24, বি ইন্টু সি এর মান দেওয়া আছে 48, আর সি ইন্টু এ এর মান দেওয়া আছে 32। তাহলে যদি এই সবগুলো গুণ করা হয়, দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে সমান 24 ইন্টু 48 ইন্টু 32। অতএব এই সংখ্যা তিনটি গুণ করলে আমরা যেটা পাবো সেটা সংখ্যা তিনটির গুণফলের বর্গ পাবো। তাহলে সংখ্যা তিনটির গুণফল কত হবে সেটা জানার জন্য এই পুরো সংখ্যাটাকে বর্গমূল করতে হবে। তাহলে সংখ্যা তিনটির গুণফলের বর্গ বা এভাবে না লিখে আমরা প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা সমান 24 লেখা আছে। তারপরে দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা সমান 48, আর তৃতীয় ইন্টু প্রথম সংখ্যা এটা সমান 32। তাহলে এই হলো। এবার যদি গুণ করা হয়, আমি দাগ দিয়ে লিখছি গুণ করে পাই। তাহলে প্রথম সংখ্যা দুবার, দ্বিতীয় সংখ্যা দুইবার, তৃতীয় সংখ্যা দুবার আছে, তাহলে লিখব কি প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা, যেহেতু দুবার করে আছে স্কোয়ার দিলাম, এটা সমান 24 ইন্টু 48 ইন্টু 32। তাহলে এই তিনটি সংখ্যার স্কোয়ার এটা, তাহলে স্কোয়ার যদি না দিই, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, এটা হবে এই সংখ্যাগুলোর গুণফলের বর্গমূল। তাহলে অতএব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সমান লিখবো এখানে। তাহলে অতএব প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা সমান রুট 24 ইন্টু 48 ইন্টু 32। তো এখানে একটু বুদ্ধি করলে বড় গুণটা করতে হবে না। যেমন 24 আমরা লিখতে পারি 2 ইন্টু 12, 48 আর এখানে একটা 16 আসবে, এখানে 16 আসবে, তাহলে আচ্ছা এখানে 12 এনে ফেলেছি, তাহলে এখান থেকে 12 একটা আনবো, 4 12 48, তাহলে 12 নিলাম আর এখানে 4 নিলাম, 4 12 48। তো দরকার নেই, এখানে 4-এর জায়গাতে 2 ইন্টু 2 লিখি, ইন্টু 32টাকে লিখবো কি, তাহলে দেখছি 12 12 এক জোড়া, 2 এক জোড়া, এখানে 2 আছে বাড়তি আর 32 আছে, তাহলে 16 দুগুণ 32 লিখতে পারি। তাহলে 16 ইন্টু 2, ব্যাস এই হয়ে গেল। তাহলে এই এক জোড়া 12-র জন্য 12 লিখলাম, রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা আসবে, এই 2 একটা দুটো তিনটে চারটে, 4টে 2 আছে তার জন্য দুটো 2 লিখলাম, আর থাকে 16, 16-র বর্গমূল 8। তাহলে এই হলো মোট, বা 16কে চাইলে আমরা 8 ইন্টু 8 লিখতে পারি, 8 ইন্টু 8 আর 2 তো ছিল, এইভাবে লিখতে পারি। তাহলে কি হলো 32-এর জায়গাতে
না, এখানে 4, 4 × 4, 4 × 16, 16 দুগুণ 32, 32 মিটে গেল, 2 দুগুণ 4, 4 এবং 48, এই 48 মিটে গেল, আর 12 দুগুণ 24, 24 মিটে গেল। তাহলে দুটো বারের জন্য একটা বারও এনেছি, 4টে 2-এর জন্য দুটো 2 এনেছি, আর এখানে আছে দুটো 4, তাহলে এখানে একটা 4 আনলাম, একটা 4 আনলাম। তাহলে এই হয়ে গেল। এবার গুণ করতে হবে, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, বা এদিক দিয়ে 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48কে আবার 4 দিয়ে গুণ, 48 × 4, 4 × 32, 2 হাতে 3, 4 × 16 আর 3 19, তাহলে 192 হলো সংখ্যা তিনটির গুণফল। তো এখান থেকে এখন দেখো যে এখান থেকে যদি আমি প্রথম সংখ্যা চাই, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করতে হবে। যদি 2 নম্বর সংখ্যাটা চাই, তৃতীয় ও প্রথম সংখ্যার গুণফল দিয়ে ভাগ করতে হবে। যদি 3 নম্বর সংখ্যাটা চাই, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কেটে গিয়ে 3 নম্বর সংখ্যাটা থাকবে। তাহলে প্রথম সংখ্যা সমান, প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা বাই, যেহেতু প্রথম সংখ্যা আনতে হবে তাহলে দ্বিতীয় আর তৃতীয় দিয়ে ভাগ করি, দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। এটা কেন হলো? এই দ্বিতীয় সংখ্যা কেটে দিতে পারছি, তৃতীয় সংখ্যা কেটে দিতে পারছি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা তিনটির গুণফল 192 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল এটা বইতে দেওয়া আছে। এখানে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 48, তাহলে এখানে লিখব 48। তাহলে আমরা এই 48-এর সাথে 4 গুণ করে 192 পেয়েছিলাম। তো 48 দিয়ে কাটাকুটি করি, 48 একে 48, আর এখানে 4 48 সং 192। তাহলে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা পেলাম 4, এরপরে দ্বিতীয় সংখ্যা সমান এই এটা আরেকবার লিখতে হবে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, যেহেতু আমি দ্বিতীয় সংখ্যা চাই তাহলে দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয় ও প্রথম, আর তৃতীয় ও প্রথম সংখ্যার গুণফল এখানে বলা আছে 32, প্রথম ও তৃতীয়। তাহলে এখানে লিখবো কি, বাই দিয়ে প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। তাহলে আমরা যদি কাটাকুটি করতে চাই, তৃতীয় সংখ্যা কেটে যাচ্ছে, প্রথম সংখ্যা কেটে যাচ্ছে, পাচ্ছি দ্বিতীয় সংখ্যা। তাহলে এই সংখ্যা তিনটি গুণফল 192, আর প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এখানে 32 আছে। তো এখানে 148কে 4 দিয়ে গুণ করে 192 হয়েছিল, তাহলে যদি 4 দিয়ে কাটাকুটি করি এটাকে 48 হবে। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে 48, এটাকে 4 দিয়ে কাটলে 4 8 32, এবার যদি 8 দিয়ে কাটাকুটি করি তাহলে 6 8 48, তাহলে এটা হলো 6। এখন তৃতীয় সংখ্যা, সমান উপরে হবে সংখ্যা তিনটি গুণফল, ওটা আমি পুনরায় লিখছি না, আর নিচে হবে, যেহেতু তৃতীয় সংখ্যা তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, আর প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল এখানে আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24 আছে, তাহলে এখানে লিখব 24। একই রকম ভাবে যদি
4 দিয়ে কাটাকুটি করি, এটা হবে 48, আর এটা 4 দিয়ে কাটাকুটি করলে 6, 6 8টা 48, তাহলে এটা 8 সমান 8। তাহলে অতএব প্রথম সংখ্যা সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান 6 ও তৃতীয় সংখ্যা সমান 8। এরপরে 12 দাগে আছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে কি হবে, 5 গুণ চাঁদা উঠেছে মানে কি, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাবো, আমরা যত টাকা পাবো সেটা হলো যতজন সদস্য তত টাকা করে চাঁদা, অর্থাৎ যেটা পাবো সেটা পূর্ণবর্গের সংখ্যা, তার বর্গমূল করলে সেখান থেকে ক্লাবের সদস্য সংখ্যা পাবো। তো এটা হলো 12 দাগ। তাহলে ক্লাবের সদস্য সংখ্যার বর্গমূল করার আগে যেটা আছে, সদস্য সংখ্যার বর্গ সমান 5,15,205 টাকা। একে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে ক্লাবের সদস্য সংখ্যার বর্গ। 5 একে 5, 1 নামাচ্ছি, হচ্ছে না, 5 নামিয়ে এটা না 15 হলো, 3 5 15, 2 নামালাম, আর একটা শূন্য নেব, শূন্যটা নামালাম, 4 5 20, 5 নামালে 5 1 5, তাহলে এটা পাবো 103041, 103041। তাহলে 103041 এর বর্গমূল করতে হবে। এর বর্গমূল সমান রুট 103041। তাহলে দুটো করে সংখ্যা যদি জোড় বাঁধি, 41, 30 আর 10, তাহলে 3 3কে 9, 10-এর মধ্যে 3 দিলাম, বিয়োগ করে 1, 3 শূন্য নামাচ্ছি, এরপরে 3-এর দ্বিগুণ 6, এখন 2 দিয়ে দিলে 6 2 12, 3 দিয়ে দিলে 3 6 18, 180, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে এই 62 আর 2 গুণ করতে হবে, 2 2 4, 6 2 12, তাহলে এটা হলো 124, বিয়োগ করে হবে 6, 4 1 নামাবো। এবার এই যে 32-এর ডবল 64 দিলাম, এখানে 1 দিলেই 164 চলে আসছে, তাহলে 6 4 1। তাহলে এই যেটা বর্গমূল বেরোলো, তাহলে এই বর্গমূলটা লিখে নিই আগে। নির্ণেয় বর্গমূল সমান 321। সুতরাং ক্লাবের সদস্য সংখ্যা সমান 321। এরপরে 13 দাগে আছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তাহলে যেহেতু যতগুলি ঝুড়ি ততগুলি করে কমলালেবু রাখছেন, তো সেখানে দেখা যাচ্ছে যে 9টা কমলালেবু কম পড়ছে, তাহলে কি, তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে 9 যদি যোগ করি তবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা লিখবো যে যতগুলি ঝুড়ি, প্রতি ঝুড়িতে ততগুলি করে কমলালেবু রাখলে কমলালেবুর সংখ্যা হয়। যতগুলি ঝুড়ি প্রতি ঝুড়িতে
ততগুলি কমলা লেবু রাখলে কমলা লেবুর সংখ্যা হয়, তাহলে সংখ্যা হবে কত? ওখানে যেটা আছে 1080, এর সাথে 9টা কমলা লেবু শর্ট পড়েছে বা কম পড়েছে, তাহলে 9টা যোগ করে দেব, এতটি। তো 1080 এর সাথে 9 যোগ করতে হবে, তাহলে 9801, তাহলে সমান এটা 1089টি। এখন এর বর্গমূল করতে হবে, তাহলে ঝুড়ির সংখ্যা পাওয়া যাবে। তাহলে 1089 এর বর্গমূল করে পাই, তো এখানে বর্গমূল চিহ্ন দিলাম, 1089 জোর বাঁধলে 89, এখানে 10 আছে যখন, তখন 3 দিয়ে দেবো, 3 তিরিকে 9, 1 হলো, 8 9 একসঙ্গে নামালাম। এবার 3-এর দ্বিগুণ 6 এখানে বসাবো। এখন এখানে যেহেতু 9 আনতে হবে, তো 9 দুইভাবে আসে, একটা 3 দিলে 3 তিরিকে 9, আর একটা 7 দিলে 7 7 49, ডান দিকে 9 আছে। তাহলে এখানে প্রথম 3 দিয়ে দেখি কত আসছে। 3 দিয়ে দিলে 3 এবং 63 গুণ করব, 3 তিরিকে 9, 3 6 18, হ্যাঁ 3 দিয়ে দিলে মিলে যাচ্ছে। তাহলে বর্গমূল সমান 33। তাহলে এখানে লিখতে হবে, সুতরাং এখানে যেহেতু বর্গমূল 33 বেরিয়েছে, তাহলে তিনি 33টি ঝুড়ি এনেছিলেন, সুতরাং তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। এরপরে 14 দাগ, 14 দাগে আছে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিল হিসাব করে দেখি। তাহলে প্রত্যেকের দৈনিক লেবার কস্ট যেটা আছে বা জনের দাম যেটা আছে সেটা 55 টাকা দেওয়া আছে, অর্থাৎ একে যদি 55 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবো সেটা মোট লেবার সংখ্যা, অর্থাৎ যতজন লোক ততদিন কাজ করেছে, তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা। তাহলে যতজন লোক ততদিন কাজ করলে মোট লেবারের সংখ্যা হয়। লেবার মানে আমি লোক সংখ্যা বলছি না এখানে, অর্থাৎ একজন লোক যদি 2 দিন কাজ করে, লেবার সংখ্যা হলো 2। 10 জন লোক যদি 5 দিন কাজ করে, 5 10 কে 50, লেবার সংখ্যা হলো 50, সেই হিসাবে লেবার সংখ্যা বলা হচ্ছে। তো এখানে এই 12,375কে 55 দিয়ে ভাগ করলে আমরা সেই লেবার সংখ্যা পাবো বা শ্রমের সংখ্যা পাবো। তাহলে এখানে লিখতে হবে যে এখানে লেবার সংখ্যা বা শ্রমের সংখ্যা, এটা সমান কি হবে? এটা সমান 12,375, তাকে ভাগ করতে হবে 55 দিয়ে। তো 55 দিয়ে এখানে ভাগ করে ফেলি, 1 2 3 7 5, 55 দুগুণ 110, এখন 0 আর 3 দিলে 3, 1 আর 1 দিলে 2, এবার 7 নামাচ্ছি, আবার 2, তাহলে 1 1 0, এখানে বিয়োগ করে 7, এখানে বিয়োগ করে 2, এবার 5 নামবে, 5 দিয়ে যদি দিই 5 5 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 27, তাহলে এখানে পেলাম 2 2 5 সমান 2 2 5। তাহলে এই 2 2 5 এর বর্গমূল করলে আমরা এখানে নিযুক্ত লোকের সংখ্যা পাবো। নিযুক্ত লোকের সংখ্যা 2 2 5 এর
বর্গমূলের সমান তাহলে 225 এর বর্গমূল করে পাই। 225 1 দিয়ে যাবে, 1 1 কে 1 বিয়োগ করে 1, 25 নামালাম। এবার 1 এর ডবল 2 এখানে বসালাম, 5 আনতে হবে, তাহলে 5 দিয়ে দিলাম। 5 5 25 5 হাতে 2, 5 2 10 আর 2 12, তাহলে এটা হলো 15 বর্গমূল সমান 15। তো এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে ওখানে আছে কতজন লোক কাজ করছিলেন, তাহলে অতএব 15 জন লোক কাজ করছিলেন। 15 জন লোক কাজ করছিলেন। এবারে 15 দাগ। 15 দাগে আছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে প্রথম করতে হবে কি, 12, 18 এবং 30 এর লসাগু করতে হবে। লসাগু করে যে সংখ্যাটা পাবো তারা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য, সেখান থেকে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তো প্রথমে 12, 18 ও 30 এর লসাগু করতে হবে। 12, 18 ও 30 এর লসাগু করে পাই। 12 লিখলাম, 18 লিখলাম, 30 লিখলাম। প্রথমে 2 দিয়ে দেব, তাহলে 6 2 12, 9 2 18, 15 2 30। এবার 3 দিয়ে দিলে 3 2 6, 3 3 9, 3 5 15। তাহলে লসাগু হচ্ছে, অতএব লসাগু সমান 2 3 2 3 5, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটাকে যদি একটু, তাহলে দেখতে পাচ্ছি কি, এটাকে সাজিয়ে লিখলে 2 ইন্টু 2 দুইবার আছে, 3 ইন্টু 3 দুইবার আছে, কেবল 5 একা আছে। তাহলে কি, তাহলে লসাগু করে যত পাবো তাকে সেটা কি 12, 18 আর 3 দিয়ে এইটা 30 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ করা যায়। কিন্তু এখানে একটা 5 কম আছে, এটা পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ করতে গেলে এখানে একটা বাড়তি 5 আনতে হবে। তো এখানে গুণ করে কত আসছে দেখি, এখানে 2 2 4, 4 5 20, আর এখানে 3 থেকে 9, 20 আর 9 গুণ করলে 180, 180 পেলাম। তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ নয়, কিন্তু পূর্ণবর্গ আনতে গেলে আমাকে আর 5 গুণ করতে হবে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যাহা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, সেটি হলো 180 গুণ 5। তাহলে এটা হবে 180, তাকে 5 দিয়ে গুণ, 5 0 0, 5 1 40, 0 হাতে 4, 5 1 5, 5 1 5, তাহলে এটা হলো 900, 900 হলো। এখন আমাকে আনতে, এটা তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো। এবার আমাকে আনতে হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এই যে 900 পেলাম, একে বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করব। গুণ করলে যেই মাত্র 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে সেই গুণ করা বন্ধ করে দেবো। তাহলে প্রথম 4 দিয়ে গুণ করছি, তারপর 9 দিয়ে, তারপরে আচ্ছা 2 2 4, 3 থেকে 9, 4 4 16, এভাবে পরপর গুণ করে করে যেতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 নং 36, তাহলে 3600, 9 দিয়ে গুণ করলে 9 নং 81, 16 দিয়ে গুণ করলে 9 16 144, দুটো শূন্য। তাহলে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, এরপরে 5 অঙ্কের সংখ্যা চলে আসছে। তাহলে এটাই হলো সেই বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা যেটা কিনা পূর্ণবর্গ এবং সাথে সাথে
সাথে সাথে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 8100। তো এটা 15 হলো, এবার 16 দাগ। 16 দাগে আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি। একই রকম প্রথমে এদের লসাগু করে নেব। 8, 15, 20 ও 25 এর লসাগু করে পাই 8, 15, 20, 25। তো প্রথমে 2 দিয়ে দিলে 4 দুগুণ 8, 15, 10 দুগুণ 20, এটা হলো 25। আবার 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 15, 5 দুগুণ 10, 25। এরপরে 5 দিয়ে দেব, তাহলে 2টা 2 থাকছে, 15, 3 5 15, 5 1 5, 5 5 25। তাহলে লসাগু লিখে ফেলি। অতএব লসাগু সমান 2 2 5, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 3 2 2 5, 2 3 5, 2 ইন্টু 3 ইন্টু 5। আচ্ছা, তাহলে পরপর গুণ করলে পাই। একটু গুণটা এখানে গুণ করে সাজিয়ে লিখে নিই আগে। 2 ইন্টু 2 এরা এক জোড়া, তারপরে 5 ইন্টু 5 এরাও এক জোড়া, এই 2 2 হয়ে গেল, 5 আর 5 হয়ে গেল। এবার 2 ইন্টু 3 এদের কোনো জোড়া নেই, অর্থাৎ এই সংখ্যাটা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো না। এই সংখ্যাটা গুণ করলে লসাগু পাবো, যাদেরকে 8, 15, 20 ও 25 দিয়ে ভাগ করা যায়। তো যদি পূর্ণবর্গ সংখ্যা পেতে চাই তাহলে কি হবে, 2 3 আলাদা করে এখানে 2 3 দিতে হবে, গুণ করতে হবে। গুণ করলে যে সংখ্যাটা পাবো তাদের এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, প্লাস তারা পূর্ণবর্গ। তো এখানে গুণ করে কত পাচ্ছি আগে লিখে নিই। 2 দুগুণ 4, আর এখানে 5 5 25, 4 25 100, 3 দুগুণ 6, তাহলে 100 আর ওইদিকে 6 গুণ করলে পেলাম 600। এখন 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আসলে যদি বলা হতো 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, সেটা 600 হতো। কিন্তু 8, 25, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সেটা কিন্তু আর 600 হবে না। সেটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এই 600-এর সাথে যেহেতু 2 আর 3 এটা সিঙ্গেল ছিল, একটা করে ছিল, সে 2 আর 3 এখানে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে যেটা পাবো সেটা এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য এবং সাথে সাথে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 দুগুণ 6, আর এখানে 6, 6 6 36, তাহলে হলো 3600। এখন এই 3600 একটি পূর্ণবর্গ সংখ্যা, যেটা এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য। তো একে বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে, বর্গ সংখ্যা দিয়ে গুণ করে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার চেষ্টা করব। তাহলে 2 এর বর্গ 2 দুগুণ 4, 3 এর বর্গ 3 3 9, 4 এর বর্গ 4 4 16, 5 এর বর্গ 5 5 25, এই সংখ্যাগুলো দিয়ে পরপর গুণ করব। তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করে দেখি, 36 এবং 4। তাহলে 36, দুটো শূন্য এখন লিখছি না, 4 দিয়ে গুণ করে দেখি। 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12, আর 2 14। তাহলে এটা হচ্ছে 1 4 4 0 0 0 0
তারপরে 3 এটা 9 দিয়ে গুণ করে দেখি, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27 আর 5 32। তাহলে এটা পেলাম 3 2 4 0 0। এখন তাহলে দেখতে পাচ্ছি যে যদি 4 দিয়ে গুণ করলেই আমরা 5 অঙ্কের একটা সংখ্যা পাচ্ছি, 1 2 3 4 5। সুতরাং পরের গুণগুলো আর করার দরকার নেই। আমরা এখানে একটা 5 অঙ্কের সংখ্যা পেলাম, এখানেও 5 অঙ্কের সংখ্যা পেলাম, এগুলো পরপর বেড়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটাই সবচেয়ে ছোট 5 অঙ্কের, এর পরেরটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা কিন্তু এর থেকে বড়। তাহলে 5 অঙ্কের সংখ্যাটি হবে 14400। অতএব 14400। তাহলে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল 14400। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক বা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।